মেরি মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি মেরি মিল্ক সোপ বার ক্যাফে লাইভের আজকের আয়োজনে। সাথে আছি আমি অর্চি রহমান এবং আমার সাথে আছেন ভীষণ ভালোবাসার প্রিয় একজন অভিনেতা। তাকে আমরা নানান রকমের চরিত্রে আসলে দেখতে পাচ্ছি এবং সেই অভিযোগের সুযোগটা তিনি কখনোই রাখেননি যে আমরা তাকে কেন চরিত্রে দেখতে পাচ্ছি না। নানান চরিত্রে তিনি এক্সপেরিমেন্ট করছেন এবং সবসময় আমাদের ভালোবাসা কুড়াচ্ছেন। আজ আমাদের সাথে আছেন ভীষণ ভালোবাসার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা শতাব্দী ওয়াদুদ। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভীষণ ভালো আছে। এবং যেটা বলছিলাম যে আপনাকে যখনই সামনে পাই আসলে ওই অভিযোগের জায়গাটা আপনি রাখতে দেন না, কারণ আপনি এত 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 চরিত্রে অভিনয় করেছেন। আমার এটা জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে এমন কোন চরিত্রে আপনি এখন অভিনয় করেননি? পাইলট সত্যি করা হয়নি এখনো? পাইলট করি না। খালি একটা মাত্র? আরো আছে, স্কুবা ডাইভিং খুঁজলে পাওয়া যাবে। ওগুলো তো আসলে বেশি রেয়ার হয়ে যায়। কিন্তু থাকে না একজন অভিনয় শিল্পীর আসলে স্বপ্নের একটা জায়গা বা পছন্দের একটা চরিত্র, যেই চরিত্রটাকে সে লালন করতে চায়। এরকম চরিত্রের কথা বললে আপনার একদম এক কথায় কোন চরিত্রের কথা মাথায় আসে? আমি উৎপল দত্ত অভিনীত আগন্তুক ছবিটা যেরকম উৎপল দত্ত যেরকম অভিনয় করেছিলেন ওরকম একটা চরিত্র অভিনয় করতে চাই। মিস্ট্রিয়াস একটা ম্যান, কিন্তু সে পুরোটা ছবি জুড়েও সে 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 এরকম একটা চরিত্র যদি কখনো পাই নিজেকে ঢেলে দেবো। আচ্ছা, এবং সেটা দেখার অপেক্ষায় আমরাও থাকতে চাই। নতুন বছরটা কেমন ভাবে শুরু হয়েছে, কেমন যাচ্ছে? নতুন বছরটা আর 5 জনের যেরকম শুরু হয়েছে আমারও সেরকম শুরু হয়েছে। দলের ব্যস্ততা আছে, আর নতুন একটি কাজ এখন দীপ্ত টেলিভিশনে দেখাচ্ছে, পরম্পরা নামে নাটকটি। ওটার অনেক শুরু হয়েছে একদম বছরের শুরুতেই। সো নতুন জার্নি, নতুন প্রজেক্ট, নতুন চ্যালেঞ্জ, সবকিছু মিলিয়ে কাজের মধ্যেই আছি। খুব ব্যস্ত আছেন তাহলে? হ্যাঁ, খারাপ না, ভালো ব্যস্ত। পাশাপাশি সবকিছু আর কি ব্যালেন্স করতে হচ্ছে? নানান রকমের ব্যস্ততা তো থাকেই। ব্যালেন্স যেটা করতে হচ্ছে, আসলে আমি নিয়মিত এখনো থিয়েটারটা করি, করার চেষ্টা করে যাচ্ছি এখন। কাজ করছেন। আমি ওটা আমার শুটিং এর সাথে মানে পেশাগত জীবনের সাথে ওটা ব্যালেন্স করতে একটু ঝক্কির মুখে পড়তে হয়। আর যেটা পরিবারের যেটা কমপ্লেন যে তোমাকে পাই কম, সময় দিতে পারি না, ওরা যখন আমার বউ তারপর সন্তান, এই অভিযোগটা ওখান থেকে আসে, আমাদের থেকে আসে না? না না না, ওরা বলে যে কোনো একটা অকেশনে তোমাকে পাই না, তুমি যেতে পারছো না। এটা আমার, ওরাও বোঝে যে পেশাগত কারণে আমি পারছি না, কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব। মানে ওদের গ্যাপ ডেতে দেখা গেলো আমার শুট আছে ফ্রাইডে স্যাটারডে, মিসেস চাকরি করে ছেলের স্কুল ফ্রাইডে স্যাটারডে, তো দেখা গেলো আমি পারছি না। বা ওদের যখন ছুটি থাকে, স্কুলের র্যান্ডম ছুটি থাকে, আমি দেখা গেল যে আউটডোরে, এই যেমন উইন্টার ভ্যাকেশন একটা ছিল, কিন্তু আমি আউটডোরে ছিলাম দীর্ঘ 11 দিন শ্রীমঙ্গল। কিন্তু তারপরও তো আসলে আপনি এমন একজন অভিনেতা যিনি আসলে মঞ্চ নাটক দিয়ে যার যাত্রা শুরু হয়েছিল, তারপরেও এতটা বছর আপনি কিন্তু মঞ্চে নিয়মিতভাবে কাজ করছেন, নতুন নতুন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং টেলিভিশনেও কাজ করছেন। তো এটা তো আসলে একটা বিশাল অধ্যাবসায়ের জায়গা, কারণ এই যে শ্রম দিয়ে ধরে রাখতে হয়েছে, এই কারণে কি জীবনে অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়েছে? তা তো করতে হয়েছে। একটা সময় আত্মীয় স্বজনরা খুব রাগ করতো, পূজা পার্বণ, বিয়ে শাদী এগুলো অ্যাটেন্ড করতে না, যেতে পারতাম না আসলে। আমাদের দেশের থিয়েটারগুলোর রিহার্সাল শুরু হয় সন্ধ্যা থেকে, যদি শুটিং না থাকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অনুষ্ঠানগুলো ওরকম। আমি দেখা গেলো যে সবাই গেছে, তখন বিয়ে বাড়িতে আমি যে পৌঁছলাম তখন ডেকোরেটরের মানুষ খালি আছে, এরকমও হয়েছে। কিন্তু খাওয়ারও কি পাওয়া যাবে কিনা চিন্তা করা। হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু পরে তারা বুঝতে শুরু করেছে, যখন দেখেছে যে আমি অভিনয় করে মানুষজন আমাকে চিনছে, জানছে, কোথাও গেলে ছবি তুলতে চাচ্ছে, তখন তাদের ভালোবাসাটাই কিন্তু বেশি আমার প্রতি এখন। যে আচ্ছা, ও আসতে পারেনি, অসুবিধা নেই, ও যে কাজটা করছে ও প্রপারলি করার চেষ্টা করছে। আর মিস করি স্কুল ফ্রেন্ডদের আড্ডা, যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে এখন সবাই বয়সের কারণে, পেশাগত কারণে একজন সময় দিতে পারলে আরেকজন পারছে না, বা 10 জন পারলো আমি ওই দিন নাই, বা আমরা 4 জন পারছি বাকি 6 জন পারছি না। এই জিনিসটা খুব আমি মিস করি। জীবনটা অনেকটাই আসলে বদলে গেছে, কিছু করার নেই, জীবনের সাথে সাথে আমাদেরও চলতে হচ্ছে। একটু কাজের প্রসঙ্গে চলে আসছি, যেহেতু পরম্পরার কথা এলো, বছরের প্রথম একটি কাজ। এই কাজটি যখন আপনার কাছে প্রস্তাব এসেছিল, সেই মুহূর্তে আসলে কি মনে হয়েছিল চরিত্রটি নিয়ে, বা কাজের সঙ্গে যুক্ত হওয়ার ভাবনা কি ছিল? চরিত্রটা নিয়ে যেরকম হয়েছে, আমি সাধারণত নেগেটিভ ক্যারেক্টারের প্রতি আমি একটু বায়াসড, আমার মনে হয় আমার ভালো লাগে। কিন্তু এই জায়গায় চরিত্রটা প্রথমে আমি জিজ্ঞেস করি নেগেটিভ, বলছে না, আমাকে ওকে। তারপরে এইবার বলেন গল্প। বিদেশ ফেরত একটা ফ্যামিলি আসে, যারা এই দেশেই থাকবে, বিদেশে থাকবে না। ছেলে মেয়ে বিদেশে হয়েছে, কিন্তু তাদেরও এই দেশে নিয়ে আসে, কারণ এই লোকটাই, মানুষটা নিজের দেশকে খুব ভালোবাসে। আর মজার ব্যাপার হচ্ছে, এখানে আমরা 3 ভাই অভিনয় করছি, মানে আমাদের চরিত্রের 3 ভাই, 3জনই খুব মা ভক্ত, মা যা বলে মার কথাই ডান। তো হ্যাঁ, এরকম একটা চরিত্র আমার আগে করে ওঠা হয়নি।
আর এই যে আমি বিদেশ থেকে আসছি, আমার বউ আছে, আমার দুটো ছেলে মেয়ে আছে, তো এদের কিছু কিছু ব্যাপার আমি জোর করে চাপিয়ে দিই, যেটা আমি ব্যক্তিগত ক্ষেত্রে হয়তো আমি এটা করি না। হ্যাঁ, মানে সেটা কিন্তু আপনার ওই মধ্যে চরিত্রটা নেই, হ্যাঁ গল্পের আমি জোর প্রয়োজনে করে করছেন। চাপিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে না তোমাদের এটা করতেই হবে, তুমি এখানে কো এডুকেশনে ভর্তি হবে না, তুমি গার্লস স্কুলে ভর্তি হবে, বা তোমাকে এটা করতেই করতে হবে। যেতে পারবে না, তুমি গাড়ি ড্রাইভ করতে পারবে না, কারণ এখানকার তোমার ড্রাইভিং লাইসেন্স নেই। আমি হয়তো বিদেশে থাকলে ওটা ওকে কিছু বলতাম না, বা ওরা একভাবে বড় হয়েছে বা হচ্ছে, আমি তো একটা ম্যাচিউর মানুষ, কিন্তু আমি এসে কিছু জিনিস ওদের চাপিয়ে দিতে চাচ্ছি, আমারও এখানে মিসম্যাচ হয়ে যাচ্ছে কিছু জায়গায়। আমার ভাইয়ের সাথে দেখা গেলো আমার ঝগড়া লাগছে যে তুমি কেন ছেলে মেয়েকে তো এইভাবে ভাইয়া শাসন করে না, তুমি তোমারটা কেন জোর করে চাপিয়ে দিচ্ছ, তখন ভাইয়ের সাথে এক ধরনের বিভেদ, ছোট দুই ভাই আছে, হ্যাঁ, তৈরি হয়ে যায়। আবার মা এসে ওটা ব্যালেন্স করছেন। সো এই টাইপের ফ্যামিলি গল্প এখন আমাদের দেখবেন যে আছে, গল্প আছে, কিন্তু ফ্যামিলি কেন্দ্রিক হয়ে ওঠে না। এখন বেশ কয়েকটা কাজ হচ্ছে পুরো পরিবার কেন্দ্রিক, Recently কিন্তু আমরা হ্যাঁ কিন্তু দেখছি। বেশ কয়েকটা কাজ, এবং এটা দর্শকও আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা ছোটবেলায় মধ্যবিত্ত ঘরের পরিবারের বেড়ে ছেলে ওঠা যেহেতু, আমরা, হ্যাঁ, আপনি দেখবেন যে পরিবারে বাবার যেদিন অফিস ছুটি থাকতো শুক্রবার দুপুরে সবাই একসঙ্গে কিন্তু ডাইনিং ঈদের টেবিলে মতো বসে খাওয়া, হ্যাঁ, আনন্দ। ঈদের মতো। এবং আমরা অপেক্ষা করতাম ওই দিন বাবা থাকবে, বাবা বাবা হয়তো বাজার বাজারে, করে নিয়ে হ্যাঁ, বাজার আসবে, করে fresh রান্না আসবে, হবে। ফ্রেশ রান্না হবে, মারও এক ধরনের কর্মব্যস্ততা, আমরা বিকালে আবার যে বেড়াতে যাবো। বেড়াতে যাবো বা সিনেমা দেখতে গেলাম, নাটক দেখতে গেলাম, ওই জিনিসগুলো আমাদের এখন রেগুলার লাইফ থেকে কিন্তু হারিয়ে গেছে বললেই চলে। আমরা আমাদের নেই, আমরা আমিতে চলে এসেছি। দেখবেন যে একই সাথে আছি আমরা তিনজন চারজন একই রুমে, কিন্তু সবাই ডিভাইসের দিকে, কোনো একটা টপিকে কথা বলছে, একদম। চোখ আমার ডিভাইসের দিকে, Device-এ, all ডিভাইসে। এটা এখন তো আমার কাছে মনে হচ্ছে পরম্পরা নাটকটা এরকম যে আমার বন্ডিং তৈরি করতে খুব হেল্প করছে বা করবে। আমাদের দর্শক যারা দেখছেন পরম্পরা, তাদের উদ্দেশ্য বলা, আমার কাছে মনে হচ্ছে বন্ডিং এর ব্যাপারটা যেটা আমাদের ছিল লাস্ট 20-25 বছর ধরে হারিয়ে যাচ্ছে, ওই জায়গাটায় আমরা আবার যেতে পারবো আশা করি। এখানে একটু জানতে চাই যে যেমনটা আমরা অনেকেই আসলে বলে যে আমরাও ভাবি যে এখন আসলে মেগা সিরিয়াল বা যে সিরিজগুলো হচ্ছে সেটা আসলে দর্শকদের কাছে অতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না, এই কথাটার সাথে আপনি কতটা একমত? না, এই কথাটার সাথে আমি যে তারা দেখছে না, দর্শকরা দেখতে আগ্রহী না? আমি দ্বিমত প্রকাশ করছি আচ্ছা। এটার সাথে। কারণ আমি এর আগে দীপ্ত টেলিভিশনের একটা দীর্ঘ ধারাবাহিক মাশরাফি জুনিয়র করেছি। জি, ওটা তো এটার অনেক সফল ছিল। এটা, হ্যাঁ, এটা অলমোস্ট 5 বছর গেছে, 1400-1500 পর্ব করা, কিন্তু বিশাল চারটেখানে ব্যাপার। কথা না, জার্নিটাও ডিফারেন্ট Record ছিল। একটা, হ্যাঁ। এবং হ্যাঁ, এবং দর্শকের ভালো লাগা না থাকলে চ্যানেল, প্রডিউসার, তারপর স্পন্সর এরা তো চালাতো না। এবং তাই না কি, জি, জি, পুরো তাই তো। ব্যাপারটা তো দিন শেষে গিয়ে কোথাও না কোথাও Business। বিজনেসটা হচ্ছে বলে। আর বিজনেসটা কেন হচ্ছে? দর্শক দেখছে। তো দর্শকের, কিন্তু দর্শক দেখে মেগা সিরিয়াল। আপনি যদি প্রপারলি দর্শক করা কি যায়। চায় বা আপনি কি চান, দুটোর সমন্বয়টা যদি ঠিকঠাক করতে পারেন, এখন দর্শক অনেক কিছু চাবে, আপনি হ্যাঁ, অনেক সব সময় দিলে এই হবে প্রশ্ন না। চলে আসে যে দর্শকরা তাহলে কি চায়? কি যেমন চায়? আমরা ক্রাইম, ভায়োলেন্স, থ্রিলার সবকিছু তো একপাশে দেখছি, হ্যাঁ। আবার যখন অনেকদিন পরে খুব মিষ্টি একটা প্রেমের গল্প প্রেমের গল্প, আসে, হ্যাঁ, সেটা আমরা নিয়েও কিন্তু কিন্তু ওটা দেখছি। দর্শকরা আগ্রহ হ্যাঁ, দেখাচ্ছে। আবার ফ্যামিলি ড্রামা আমরা কিন্তু দেখছি family, এখন হ্যাঁ। বেশ কয়েকটা হচ্ছে, ইউটিউব চ্যানেলগুলোতে হচ্ছে, 3-4টা। রিসেন্টলি আমরা এটা আমাদেরই গল্প দেখছি, হ্যাঁ, হ্যাঁ, ভীষণ ভালো। এটা খুব ভালো হয়েছে। তারপরে মান অভিমান না কি জানি এই টাইপের একটা হ্যাঁ, ছিল, অনেকগুলো আছে। সেটা ভালো হয়েছে। মানে আপনি যদি প্রপারলি জিনিসটা ক্রিয়েট করতে পারেন, আপনার স্ক্রিপ্টিং ঠিক থাকে, অ্যাক্টিং ঠিক থাকে, আর আপনার প্রেজেন্টেশন, ফাইনালি প্রেজেন্টেশন, দর্শককে আমি কিভাবে দেখাচ্ছি, তো ওটা যদি ঠিকঠাক থাকে, তাহলে দর্শক কেন দেখবে না? দর্শক কিন্তু বসে আছে দেখার জন্য। কারণ আমাদের দেখবেন এখন আমরা যারা নগর কেন্দ্রিক জীবনযাপন করি, আমাদের কিন্তু এন্টারটেনমেন্টের জায়গা নাই। এন্টারটেনমেন্টের জায়গা খুবই কম। সিনেমা, নাটক, কোনো পার্ক আছে যেখানে আপনি না, যেতে আমি পারবেন বসে এখন? থাকতে পারবো না। হ্যাঁ, সময় নেই। আপনি কোথাও একটা বা শুধু রেস্টুরেন্টে খেতে যাওয়াই রেস্টুরেন্টে আমাদের খেতে যাওয়া বিনোদন। এন্টারটেনমেন্ট, হ্যাঁ। সো বাসায় যারা থাকছেন একটা এজ গ্রুপ, আর এখন ইউটিউবের কল্যাণে যেটা হচ্ছে যে আপনি পুরো সপ্তাহটা একবারে দেখে ফেলতে পারছেন। আপনি হয়তো এই সপ্তাহে বিজি, আপনি দেখতে পারছেন না, দেন আপনি ফ্রাইডেতে বসে পুরোটা একবারে দেখে ফেললেন, 6-7 পর্ব। এই সুযোগটা আসার পর মনে হয় দর্শক আমাদের বেড়েছে, মেগা সিরিয়ালের দর্শক। আমাকে যদি বলেন, আমি বলবো দর্শক বেড়েছে। যার যার মতো করে আসলে সে তার জনরা খুঁজে নিচ্ছে, যে কাজটি দেখতে চায় দেখছে, কিন্তু দর্শক কাজ দেখছে না। হ্যাঁ, হলে কাজ আমরা এত দেখছে। আলোচনা, হ্যাঁ। সমালোচনা সেই বিষয়গুলো হতো না, আসলে পেতাম না। কাজের সংখ্যাও তো বেড়েছে। যদিও লাস্ট 1-1.5 বছর দেশের অবস্থা একটু আনরেস্ট, তাই হয়তো কাজের পরিমাণ একটু কম, কিন্তু আপনি লাস্ট 10 ইয়ার্স দেখেন কি পরিমাণ কাজ হয়েছে। নিশ্চয়ই ওটিটি থেকে শুরু করে সবকিছুতেই দুর্দান্ত কিছু কাজ হয়েছে। চমৎকার কাজ দেখেছি আমরা। এবং এখন যেহেতু আসলে বছরের শুরুটা হওয়ার সাথে সাথে কিন্তু একটা নতুন কাজের জোয়ার চলে আসে, তো এই সময়টা আসলে আপনি আসলে কি ভাবছেন, কেমন কাজের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে আছে বা হতে চান, বা যে প্রপোজালগুলো আসছে বা প্রস্তাবগুলো থেকে আপনি কি বেছে আসলে চরিত্রগুলো বাছাই করছেন? আমি ওভাবে বছরের শুরুর আগে থেকেই তো প্রপোজাল আসছে যে আমি এবছর কিছু কাজ করব, একটু ডিফারেন্ট জনরার কাজ করব। যেমন এখন আমাদের শর্ট ফিল্ম, আমাদের ছোট দৈর্ঘ্যের, স্বল্প দৈর্ঘ্যের
চলচ্চিত্র সারা বিশ্বব্যাপী কিন্তু একটা খুব নাম করছে নাম করেছে। আমাদের। তো ওই জায়গা থেকে এখন ডিফারেন্ট ডিফারেন্ট গল্প 15 মিনিট 20 মিনিটের আমি এরকম 2-3টে গল্প করব। আমি মানে আমার সাথে ভার্বালি কথা হয়ে গেছে, করব। এই কাজগুলো আমি আশা করি খুব ভালো হবে। এগুলো তো ফিল্ম ফেস্টিভ্যাল বা ইউটিউবে ওরা রিলিজ করার প্ল্যান করছে। যেমন একটা গল্প এসেছে, আমি এমনি হিন্টস দিচ্ছি, ডিরেক্টর সাহেব আপনি দেখলে রাগ করবেন না। একটা লোক একটা টাকার ব্যাগ পায়, রাস্তায় চলতি পথে একটা টাকার ব্যাগ পায়, ফ্যান্টাসি টাইপের গল্প। এবার লোকটার কাছে টাকার ব্যাগটা সকাল থেকে রাত পর্যন্ত থাকে। লোকটা টাকার ব্যাগ নিয়ে তার অনেক ক্রাইসিস, একদম লোয়ার মিডল ক্লাস। এই লোকটার চাহিদার শেষ নেই, কিন্তু ব্যাগটা ধরে ও বুঝতে পারেন এখানে কত টাকা আছে। একটা বড় টাকার ব্যাগ, মানে 2 কোটি টাকা যদি আমি ধরি, 2 কোটি টাকা। এইবার এটা নিয়ে ওর ক্রাইসিস শুরু হয়। ও ব্যাগটা কোথায় রাখবে, ঘুমাতে পারছে না। ওর গ্রামের বাড়িতে বাবা মার দালানটা কি তুলেই ফেলবে এত টাকা দিয়ে, না কি করবে? ওই অনেক লোকের কিছু একজন করার অনেক আছে। কিছু করার, ওর তো চাহিদার শেষ নেই। এবং এরকম ঘটনা শুনে মাথায় চলে এসছে যে এরকম ঘটনা কিন্তু সত্যিকারে কিছুদিন আগে ঘটেছিল। তিনি অবশ্য ফেরত দিয়ে দিয়েছিলেন, এরকম সিএনজিতে আমরা এরকম দেখেছি যে টাকার ব্যাগ পেয়েছেন, তিনি মালিককে খুঁজে পেয়েছেন এবং দিয়ে দিয়েছেন। সেই গল্পে আসছে এবং আরো অনেক সিনেমার গল্পে ফিরছি। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। প্রিয় দর্শক, মেরিল মিল্ক সোপবার ক্যাফে লাইভের সময় হলো, ছোট্ট একটা বিরতি নিবার ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না, সাথেই থাকবেন। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল মিল্ক সোপবার ক্যাফে লাইভের আজকের পর্বে। সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে আছেন প্রিয় একজন অভিনয় শিল্পী, গুণী একজন অভিনেতা শতাব্দী ওয়াদুদ। চলে যাচ্ছি আবারও তার কাছে। যে গল্পে ছিলাম, যে ওটা নিয়ে তো আপনি খুব এক্সাইটেড, আমি এই কাজটা নিয়ে আমি খুব এক্সাইটেড, প্রত্যাশা রাখছেন। এরকম আর কোন কাজ আছে যেটার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন? অনেকগুলো সিনেমার কথা তো আমরা জানি যেটা আসবে আসবে করেও শেষ মুহূর্তে আসতে পারছে না। তো এরকম আর কোন কাজ আছে? এরকম একটা কাজের কথা বলবো আমি, পায়েল, একদম পুরো দমে কমার্শিয়াল সিনেমা, কিন্তু ওটার মেকিংটা খুব ভালো হয়েছে। আচ্ছা, মানে রায়হান খান ওটার ডিরেক্টর ছিলেন, আমি অভিনয় করেছি, তানিয়া আপা অভিনয় করেছেন, তারপরে মিশা সওদাগর আছেন ওখানে, মাহমুদুল ইসলাম মিঠু, ভাবনা, রোশন। এই ছবিটা খুব ভালো হয়েছে, মানে মেকিং এর দিক থেকে যদি বলেন খুব ভালো হয়েছে। আরেকটা সিনেমা হচ্ছে ফুটবল 71, অনুদানের সিনেমা, অনম বিশ্বাসের। এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি খুব আশাবাদী। সিনেমাটা মানে একদম ডিফারেন্ট। অনম তো খুবই ভালো মেকার, সে মানে খুব ধরে ধরে এবং খুব কুল কাস্টমার। এই কাজটা ওর একটা সিগনেচার ওয়ার্ক হয়ে থাকবে আমার বিশ্বাস। কিন্তু এটা হয়তো খুব শীঘ্রই এবছরই হয়তো রিলিজ হয়ে যাবে, হয়তো রিলিজ হয়ে গেলে দর্শক খুব মজা পাবে দেখে। আমরা সবাই মিলে সিনেমা হলে গিয়ে নিশ্চয়ই সিনেমাটি দেখবো, সেই আশা করছি। গল্পে গল্পে সময় হয়েছে একটা গেম খেলার। প্রথমেই যে জারে যে কাগজগুলো রাখা আছে সেখানে 5টা কাগজ আছে, সেখান থেকে 3টে কাগজ আপনাকে বেছে নিতে হবে এক এক করে। 3টে প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নগুলো এটা যখনই বলি তখনই সবার চেহারা বদলে যায়। 3টে প্রশ্ন জোরে পড়তে হবে এবং ঠিকমতো অ্যান্সার দিতে হবে। কোনো কঠিন কিছুই না, সবাই ভয় পেয়ে যায়। প্রথম প্রশ্নটি নেই, একটু নাড়িয়ে নিই। হ্যাঁ, ভালো ভালোই প্রশ্ন পাওয়া যাবে। আমাদের চলচ্চিত্র ভালো জায়গায় পৌঁছাচ্ছে ধীরে ধীরে। আপনি কি মনে করেন বিশ্ববাজারে টিকিয়ে থাকার মতো কাজ আমরা তৈরি করতে পারছি? হ্যাঁ, আমরা তৈরি করতে পারছি, যদিও সংখ্যাটা খুব কম, কিন্তু আমরা ওই পথে হাঁটছি। খুব হ্যাঁ, ওই পথে হাঁটছি। কারণ আমাদের এখন টেকনিক্যাল, বা আমরা তো শুধু সিনেমায় নায়ক নায়িকা ভিলেন মানে অভিনেতাদের দেখা যায় সামনে আমরা যারা আছি, কিন্তু পেছনেও অনেক লোকের অনেক সাপোর্ট লাগে, অনেক পরিশ্রম। হ্যাঁ, আমাদের ওই পেছনের মানুষগুলো এখন ঠিকঠাক মতো আছে ইন্ডাস্ট্রিতে। আগেও ছিল হাতে গোনা, কিন্তু এখন তাদের সংখ্যা বেড়েছে। তো আমরা বড় ডাইভ দিতে এখন প্রস্তুত মার্কেটে। পরবর্তী প্রশ্ন নিব। পারিবারিক গল্পের ধারাবাহিক নাটকের চাহিদা সবসময় ছিল, আপনার মতো অভিনেতাদের ধারাবাহিক নাটকে আবার পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন ধারাবাহিক নাটক আবার মধ্যবিত্তদের টেলিভিশন মুখী করবেন? হ্যাঁ, টেলিভিশন মুখী করবে, মানে করা শুরু হয়ে গেছে। আমরা যে বিষয়টা কথা বলছিলাম যে হ্যাঁ, মানে আমাদের মধ্যবিত্ত দর্শকরা টেলিভিশন বিনোদনের মাধ্যম যেহেতু, এবং সুন্দর গল্প, সুন্দর মেকিং যদি আপনি দিতে পারেন, মানুষ দিন শেষে গল্পটা মনে রাখে। আমরা কিন্তু সকাল সন্ধ্যা এইসব দিন রাত্রি, তারপরে অয়ময় সংসপ্ত, এগুলো কিন্তু গল্পের কারণেই মনে রাখতে পেরেছি। অভিনেতারও তখন একটা চ্যানেল ছিল বলে ওটা একটা কারণ, কিন্তু এখন অনেক চ্যানেল, বেছে নেওয়ার অপশন বেশি, আপনার এক্সপেরিমেন্ট করার অপশন বেশি। সো দর্শক অবশ্যই আবার টেলিভিশনমুখী হবে আমরা যদি প্রপার জিনিসটা দর্শককে ডেলিভার করতে পারি। সাধারণত অভিনয় শিল্পীদের নির্দিষ্ট কিছু চরিত্রের জন্যই ভাবা হয়, কিন্তু আপনার ক্ষেত্রে বৈচিত্র্যপূর্ণ সব চরিত্র আমরা পেয়েছি, এর রহস্য কি?
আল্লাহ রে, রহস্য তো কিছু একটা আছেই। এর রহস্য হচ্ছে আমি প্রথমত যেটা বলবো যে আমার সদিচ্ছা, আমি আচ্ছা। করতে চাই, বিভিন্ন টাইপের ক্যারেক্টার করতে চাই। আর আমি যেহেতু থিয়েটার প্র্যাকটিসের সাথে এখনো খুব জড়িত। ওতপ্রোতভাবে জড়িত, আমার জন্য ওই চরিত্রগুলো হয়তো, এটা দর্শকরা ভালো বলতে পারবেন, ফুটিয়ে তোলাটা আমি হয়তো ফুটিয়ে তুলতে পারি বা ফুটিয়ে তোলার চেষ্টা করি। আর বাদ বাকি মানে টেলিভিশন, ওটিটি, এইটা পুরোটাই ডিরেক্টরস মিডিয়াম, বাকিটা আর পুরো ডিরেক্টরের। কিন্তু আরেকটা অ্যাড করতে হবে, আপনার অনেক সাহসও আছে, কারণ এরকম চরিত্রে আসলে এক্সপেরিমেন্ট করতে গেলে কিন্তু অনেকেই সাহসী হয় না, সেটা আপনি করেছেন সবসময়, এটা একটা কারণ। ওইটা একটা এটা মিস কারণ। হয়ে গেছে। না, আমার সাহসের ব্যাপারটা আমি বলি কি যে আমার এই বয়সটা আমি আর 20 বছর পরে পাবো না। তো আমার 10 বছর আগে আমি যে অভিনয়গুলো করেছি, এখন হয়তো ওই বয়সটা আমাকে পারমিট করছে না। আমি এই বয়সটার সাথে তো পাল্লা দেয়া, মানুষ তো বয়সের সাথে সাথে ছুটছে। একজন অভিনেতারও কিন্তু বয়সের সাথে অনেক কিছু, চাইলেও আমি এখন 15-20 বছর আগে চরিত্র করতে পারবো না। এখন আমাকে সামনের দিকে যেতে হবে। সো এই বয়সটাকে আমি যতটা ক্যাশ করতে পারি, একদম অভিনেতার জায়গা থেকে বললাম, তা আমি এই বয়সের চরিত্রগুলো ঠিকঠাক যেন ফুটিয়ে তুলতে পারি বা করার চেষ্টা করতে পারি। আর দেখবেন আপনি 50টা চরিত্র একবারে আসবে না, একটা দুটো আসবে, তার মধ্যে থেকে একটা বাছাই হয়তো করে, ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, আমার পছন্দ হতে হবে, ডিরেক্টরের পছন্দ হতে হবে, কাজটা ভালো হতে হবে, সব তারপরে মিলিয়ে তো অনেক একটা- অনেক কিছু, অনেক কিছু। তকদির উপরওয়ালা যদি চায় সবকিছুই একটা পসিবল না হলে সম্ভব না। এবং গল্পে গল্পে যেমনটা আপনি শুরুতেই বলছিলেন যে আসলে মঞ্চের বিশাল বড় একটা জায়গা জুড়ে আপনার অনেকটা বছর ধরে কাজ করা হচ্ছে, নিয়মিত কাজ আছে, যদি একটা সময় আসলে মঞ্চের সাথে আপনার একেবারে কাজ না করা হয়, তখন আসলে কি পরিকল্পনা করতে চাইবেন, বা মানে নিজের থেকে কি করতে চাইবেন? আমি জানি না, আমার খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আমি সেটা কি নিজে সার্ভাইভ করা ডিফিকাল্ট হয়ে যাবে না না সার্ভাইভ শিল্প তো করতে সত্তার সেই পারবো। জায়গাটা থেকে? আমি আসলে সন্ধ্যার পর কি করব, আমার যেদিন শুটিং থাকে না, ওই কাজ দিক থাকে না, আমি থেকে। হ্যাঁ সন্ধ্যার পরে আমি কোথায় যাব, আচ্ছা। কি করব, আমি তো বিপদে পড়ে যাব। কারণ আমার এই প্র্যাকটিসটা অলমোস্ট 40 বছরের কাছাকাছি। তা আমি হঠাৎ করে ওটা যদি করতে না হয়, আল্লাহ মাফ করুক, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত থিয়েটারের সাথে থাকতে পারি। যে আপনার ব্রিদিং একটা স্পেস সেটা। হ্যাঁ 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 হ্যাঁ, একদম। আমার নিজের, আমি গেলে হয়তো আমার ভাইদের সাথে আমার দেখা হচ্ছে না 15 দিন 20 দিনে, কিন্তু আমার থিয়েটারের যে আমার সদস্যরা আছেন, আমার যে কলিগরা আছে যাদের সাথে অভিনয় করি, তাদের সাথে কিন্তু আমার দেখা হচ্ছে। আচ্ছা, আমার মায়ের সাথে দেখা হচ্ছে না আমার এক সপ্তাহ 2 সপ্তাহ, কিন্তু আমার ওদের সাথে কিন্তু সেইটা যে আরেকটা ওখানে দেখা পরিবারের যাচ্ছে, সাথে আপনার ঠিকই দেখা হচ্ছে। ওইখানটা, ওইখানে যে আমি বই পড়ছি, আমার কোনো রিহার্সাল নেই, আমি হয়তো গান গাচ্ছি, কেউ গান গাচ্ছে, আমি হয়তো বসে বসে গানটা শুনছি, বা এই নাটক দেখতে যাও, এই সিনেমাটা নিয়ে ডিসকাস করছি, এই মুভিটা এরকম হয়েছে, তোমারটা কেমন লেগেছে বলো। আর আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে আমার চেয়ে একদিন পরে যিনি পৃথিবীতে এসেছেন, তিনি তো আমার চেয়ে আধুনিক, সময়টা তো আধুনিকতার সময়ের দিকে সাথে এগিয়ে এগোচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। ও তো আমার চেয়ে আধুনিক। সো আমি একদম নতুন ছেলেটা, নতুন মেয়েটার সাথে আমি কথা বলতে আগ্রহী, কারণ ওর কাছ থেকে আমি যদি কিছু নিতে পারি, ওটা তো আমার সেই শেখার হ্যাঁ, যে হ্যাঁ, একটা কাজের, চাহিদা হ্যাঁ, হ্যাঁ, আপনার ভাই, আমি সবসময় এটা আছে এবং থাকবে। আরেকটা রাউন্ড আছে 10-এ বস, 10টা প্রশ্ন করব, একদম ঠিকঠাক মতো অ্যান্সার দিতে হবে, তাহলে কিন্তু 10-এ 10, আর না হলে যদি একটাও ছুটে যায় তাহলে কিন্তু বস হতে হবে। আর এই গেমটি খেলতে হবে, আপনার সামনে কিউব আছে, কিউবটি খেলতে খেলতে আমার অ্যান্সারগুলো দিতে হবে খুব তাড়াতাড়ি, র্যাপিড এটা তো ফায়ার। আমি পারি না, এটা খুব এটা difficult। করতে হবে, হ্যাঁ, পারতে হবে না, আপনি হ্যাঁ, খেলতে থাকেন, আচ্ছা। আমি প্রশ্নগুলো দিতে থাকি। শতাব্দী নামটি কার দেয়া? বাবার। অবসর সময় কি করেন? মুভি দেখি। পুরস্কার প্রাপ্তি নিয়ে কোনো আক্ষেপ আছে? না, এই সময়ে কারা ভালো অভিনয় করছেন বলে মনে করেন? অনেকেই ভালো অভিনয় করছে, অনেকেই, সেটা হচ্ছে আমাদের খায়রুল বাশার আছে, তারপরে বড়দের মধ্যে বলতে গেলে তো নিশো, অপূর্ব, চঞ্চল, আচ্ছা। মোশাররফ করিম, জয়া হাসান, অপি করিম, সবাই ভালো অভিনয় করে। অভিনয়ের বাহিরে আর কিছু করা হয়? অভিনয়ের বাইরে আমি আর কিছু করি না, পেশাগতভাবে আমি আর কিছু করি না। ওকে, ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় হতে চেয়েছিলাম পাইলট, তারপরে ক্রিকেটার। ওকে, মঞ্চ, টিভি, চলচ্চিত্র, ওটিটি কোন মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা সন্তোষজনক আপনার কাছে? থিয়েটার। ও, নিজের করা কোনো চরিত্র আবার করার সুযোগ পেলে কোন চরিত্রটি করতে চাইবেন? নিজের করা চরিত্র সুযোগ পেলে দফাদার দুর্গাদাস, অনেক ছোট বয়সে অনেক বড় অভিনয় করেছিলাম, যেটার তখন আমার বয়স হল 18 হবে, তখন আমি 70 বছরের একটা চরিত্রে অভিনয় করেছিলাম। তার ভুলভাল অভিনয় করেছিলাম, কিন্তু গেটআপ টেটআপ নিয়ে ওইটা যদি আবার করার সুযোগ পাই করবো। সেটা আবার নতুন ভাবে করতে চাইবেন? চাই। দুর্দান্ত। 3 ভাই অভিনয় করছেন, সন্তানদের অভিনয় আসার সম্ভাবনা রয়েছে? আমি জানি না, এটা একদম ওদের ব্যক্তিগত ব্যাপার, কারণ আমার সেটা বাবা আপনি মা পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা মা আমাকে কখনো প্রেশারাইজ করেনি, আমি নিজে এসেছি। সো আমরা ওই পরম্পরা বাবা মার কাছ থেকে শিখেছি যে যারটা করতে এনজয় করবে করুক। আচ্ছা, আপনার প্রিয় পরিচালককে? টেলিভিশন কোন যে কোনো মাধ্যম? মাধ্যমে একজনের নাম যদি বলতে হয়। একজনের নাম বলতে বললে আমি বলবো স্টিফেন স্পিলবার্গ। আচ্ছা,
বাহ, আমি একটু মানে অতদূর যেতেও পারিনি। স্পিলবার্গ প্রিয় পরিচালক একদম 10-এ 10। শিওর। হ্যাঁ, শেষ। খুব ঝটপট আপনি অ্যান্সার দিয়েছেন, কিন্তু ভালোই একটু মিলিয়েছেন দেখতে পাচ্ছি। 5টা হয়। এবং এটা যদি তাহলে আপনি পুরাটা মেলাতে পারতেন তাহলে আসলে 10-এ 10, কিন্তু তারপরেও আপনি দুর্দান্ত অ্যান্সার দিয়েছেন, একদম ঝটপট দিয়েছেন। এটা আমিও পারি না, কিছু করার নেই, এটা কঠিন অনেক। কঠিন। এবং একটা যেমনটা- টেকনিক আছে জানো, 27টা না এটা 28টা মুভ আমি করলে অনেক চেষ্টা করেছি যে ইউটিউব দেখে বা কোনোভাবে শেখার, কিন্তু আমিও এখনো পারিনি। মনে হয় কোনোদিন শিখে যাবো ইনশাআল্লাহ। এবার একটু জানতে চাই, আসলে একেবারেই যেহেতু আলোচনার শেষের দিকে আছি, 20 জানুয়ারিতে তো প্রাচ্য নাট্য স্কুল থেকে আপনাদের একটা আয়োজন হতে যাচ্ছে, সেটি নিয়ে একটু শুনবো এবং কতটা আশাবাদী আছেন এটা নিয়ে। আমি যে বললাম যে নতুনরা আসলে না সবসময় ভালো লাগে। আমাদের প্রাচীন স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন এই 25 বছরে পা দিচ্ছে এবছর, 49তম ব্যাচের। এটা হচ্ছে গিয়ে সার্টিফিকেট গিভিং এবং ওদের শেষ একটা প্রযোজনা করতে হয় ওদের মঞ্চ নাটক। এবার ওরা করছে মামুনুর রশিদ রচিত গিনিপিগ নাটকটা। এবং ওদের অভিনয় দেখে আমি রিহার্সালে 2 দিন ঢুকেছিলাম, আমার এই যে গুজবাম্প হচ্ছে ওদের দেখে না, বোঝা যায় না যে এরা সবাই বিগিনার, নতুন। এতটা স্মার্টলি হ্যান্ডেল করছেন। আর ডিরেকশন দিচ্ছেন সাখাওয়াত হোসেন রেজভী। পুরো টিমটা না ওদের মানে 40-42 জন বাচ্চা আছে, বাচ্চা বলছে কি সবাই 18+। আপনাদের কাছে তো আসলে ওরা একদম হ্যাঁ, কিন্তু ওদের না ইচ্ছা এবং একটা জোশটা মিলে, মিউজিকটা ওরা করছে। ডিরেক্টর আছেন একজন বড়, কিন্তু মিউজিকটা ওরা হ্যান্ডেল করছে, প্রপস, কস্টিউম, সেট, লাইট। এবং ফাইনালি আমরা দিন শেষে তো অভিনয়টা দেখি, এবং ওই জিনিসটা ওদের খুব ভালো হচ্ছে। মানে 20 তারিখ আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শো, সন্ধ্যা 6টায়। আগে ওদের সার্টিফিকেট দেওয়া হবে, তারপরে ওরা পারফর্মটা করবে। এখানে 1-2 জন আছে এর আগে থিয়েটারের সাথে জড়িত ছিলেন, বাদ বাকি সবাই নতুন। এবং আচ্ছা। ওদের দেখে আমি না হতভম্ব। আপনি আগে থিয়েটার করছেন? না স্যার। কেন? আমি না এমডি। মানে এত আমি ভালো তো হ্যাঁ, মানে ওই আপনি মুগ্ধ হয়ে আমি গেছেন। হ্যাঁ, ওরা খুব চমৎকার। আমি খুব আশাবাদী এই ব্যাচটা যদি থিয়েটারের সাথে থাকুক বা অন্য জায়গায় কাজ করুক অভিনয়ের অন্য মাধ্যমে। আর প্রাচীন স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে আমি একটু বলতে চাই, যেহেতু স্কুলটা আমাদের, কিন্তু আমাদের স্কুল থেকে যারা কোর্স করে বেরিয়েছে তারা কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে সব জায়গায় আছে। তারা হয় পেছনে কস্টিউমে কাজ করছে, নাহলে জি। প্রপ, সেট, লাইট, মিউজিক, কিছু না কিছুতে কেউ কেউ আছে। আছে উপস্থাপনাও করছে, হ্যাঁ। তারপরে অভিনেতা আছে, ডিরেক্টর আছে। তো ক্যারিয়ার হিসেবে প্রাচ্যনাট স্কুলের কোর্সটা খুব মানে সহায়ক হিসেবে কাজ করছে। আমাদের এই 50তম ব্যাচের ভর্তি চলছে, শুরু হয়ে যাবে ক্লাস খুব শীঘ্রই। আর আমরা 25 বছর উদযাপন করব ধুমধারাক্কা ওদের অ্যালুমনাই নিয়ে নিশ্চয়ই। এবং স্কুলের। আমরা অনেক গুণী মানুষদের পেয়েছি আপনাদের এখান থেকেই, আসলে আমরা এত ভালোবাসার মানুষদেরকে পেয়েছি, এবং অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকে ক্যাফে লাইভে আসবার জন্য। চমৎকার লাগলো, সবসময় লাগে, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলার, আমরা তো পরম্পরাটা ধরে রাখতে হবে। আমাদের যে লিগেসি, আমাদের বাবা দাদা, রুটকে ভুলে গেলে চলবে না, অতীতকে ভুললে চলবে না। ভালো থাকুন আপনারা, ভালো থাকুক আমার দেশ, ভালো থাকুক দেশের মানুষ সবাই। অসংখ্য ধন্যবাদ। একদমই তাই, আমরা সবাই মিলে আসলে ভালো থাকতে চাই, সুন্দর একটা দেশ গড়তে চাই, স্বপ্নে বাঁচতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। আবারও দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।